দেশ নিয়ে বিএনপির পরিকল্পনা জনগণের কাছে পৌঁছে দিতে নেতাকর্মীদের আহ্বান, তারেক রহমানের জনগণের আস্থা অর্জনের তাগিদ। বিএনপি জনগণের জীবন মান উন্নয়নের সুনির্দিষ্টভাবে কতগুলো পরিকল্পনা গ্রহণ করছে। বহু কিছু করার আছে, বাট শুরু করতে হবে এক জায়গা থেকে। পরিকল্পনাগুলো বাস্তবায়নের জন্য কিন্তু প্রয়োজন আমাদের জনগণের সমর্থন। গণ অভ্যুত্থানের বার্ষিকী কাল, জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন প্রধান উপদেষ্টা। জনগণের কাছে ক্ষমতা হস্তান্তরের অন্তর্বর্তী সরকারের অঙ্গীকার। কোনো ধরনের আতঙ্কের কোনো কারণেই নেই। আল্লাহ দিলে সব কিছু, সব প্রোগ্রাম হবে এবং সব ভালোভাবে হয়ে যাবে আল্লাহ দিলে। রায়ের বাজার গণকবর থেকে জুলাই গণঅভ্যুত্থানে নিহত 114 জনের মরদেহ তোলার নির্দেশ আদালতে, শনাক্ত করা হবে পরিচয়। জুলাই আহতদের নো রিলিজ নো ট্রিটমেন্ট অর্ডার দিয়েছিলেন শেখ হাসিনা। ট্রাইব্যুনালে জুলাই যোদ্ধা শিক্ষার্থী ইমরানের জবানবন্দি। 31 আগস্টের মধ্যে ভোটার তালিকা ও সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ। সেপ্টেম্বরে পর্যবেক্ষণে আসবে ইউরোপীয় ইউনিয়ন। এবং চলতি বছরে চালু হবে 7 কলেজ নিয়ে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়। অবকাঠামো দেখে বিভাগ ও আসন নির্ধারণ করবে ইউজিসি। দেখছিলেন শিরোনাম সংবাদ রাতে, আপনাদের সঙ্গে আছি আমি মনা সাদাত। এবার বিস্তারিত। দেশ নিয়ে দলের আগামী দিনের পরিকল্পনা পৌঁছে দিয়ে জনগণের আস্থা অর্জনে যুবদল নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় জনগণের জীবনমান উন্নতি বিএনপির আগামী দিনের নীতি বলে উল্লেখ করেন তিনি। বিস্তারিত সাইফুল রিপনের প্রতিবেদনে। জুলাই আগস্টের গণ অভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন ও আমার না বলা কথা অনুষ্ঠানের আয়োজন করে জাতীয়তাবাদী যুবদল। অনুষ্ঠানে সম্মাননা জানানো হয় জুলাই অভ্যুত্থানে শহীদ ৭৮ যুবদল নেতাকর্মীর পরিবারকে। অনুষ্ঠানে অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, যে কোনো ষড়যন্ত্রকে মোকাবেলা করবে বিএনপি। মেজর দেশে বসে চক্রান্ত করছে, সরকারকে কি করবে কিংবা দেশে একটা অঘটন ঘটাবে, এই সমস্ত চক্রান্ত কিন্তু আমরা বুঝি। এগুলো একটি বানানোর নাটক শুরু করেছেন যাতে নির্বাচনটা পেছানো যায়। দেশের মানুষ 17 বছর আন্দোলন করেছে কিন্তু ভোটের জন্য। এই ভোট এই সরকারের কাছ থেকে আমরা আদায় করেই ছাড়বো। দেশে অস্থিরতা তৈরির চক্রান্ত চলছে অভিযোগ করে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশকে রাজনৈতিক অর্থনৈতিক শক্ত ভিত্তির ওপর দাঁড় করাতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। আমরা পরস্পরের কাঁধে ছড়াছড়ি না করে আমরা এই যে একটা সুযোগ পেয়েছি বাংলাদেশে আবার গণতন্ত্রকে তৈরি করবার, বাংলাদেশকে আবার অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করবার, আসুন সবাই মিলে একসাথে কাজ করে আমরা বাংলাদেশকে সেই দিকে নিয়ে যাই। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, শুধু কথা বলা নয় বরং মানুষের জীবনমান উন্নয়নের নীতি বাস্তবায়নে কাজ করছে বিএনপি। এজন্য প্রয়োজন জনসমর্থন। জনগণ এখন সুস্থ পরিকল্পনা গ্রহণ এবং প্রতিশ্রুতির বাস্তবায়ন চায় এবং জনগণের সেই প্রত্যাশা পূরণের লক্ষ্যে বিএনপি জনগণের জীবন মান উন্নয়নের সুনির্দিষ্টভাবে কতগুলো পরিকল্পনা গ্রহণ করছে। বহু কিছু করার আছে, বাট শুরু করতে হবে এক জায়গা থেকে। পরিকল্পনাগুলো বাস্তবায়নের জন্য কিন্তু প্রয়োজন আমাদের জনগণের সমর্থন। জনগণের আস্থা ধরে রাখতে দলের নেতাকর্মীদের প্রতি নির্দেশনা দেন তারেক রহমান। জনগণের আস্থা অর্জন করতে পারলে আপনি নেতা, জনগণ প্রত্যাখ্যান করলে আপনি নেতা নন। প্রশাসনিক সহায়তায় নেতৃত্ব হয়তো প্রদর্শন করা যায়, কিন্তু জনগণ সহায়তা করলে নেতৃত্ব দেওয়া যায়। বলেন, অভ্যুত্থান সহ বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও আহতদের ত্যাগকে সম্মান জানাতে এগিয়ে নিতে হবে দেশকে। এই দেশকে সামনে নিয়ে যেতে হবে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। গণ অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি কাল ৩৬ জুলাই উদযাপনে সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া এভিনিউয়ে নেওয়া হয়েছে দিনব্যাপী কর্মসূচি। বিকেল ৫:১৫টায় জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ নিয়ে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত আয়োজকরা। ঘোষণাপত্রের মাধ্যমে বৈষম্যহীন সমাজে যে প্রত্যাশা নিয়ে জুলাই অভ্যুত্থান হয়েছিল তা আইনি সুরক্ষা পাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। হাসান আল মাহমুদের রিপোর্ট।
ছাত্র জনতার অভ্যুত্থানে গেল বছরের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হন স্বৈরাচার আওয়ামী সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গোপনে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান তিনি। উল্লাসে ফেটে পড়ে পুরো দেশ। গণঅভ্যুত্থানের ১ বছর পূর্তিতে জুলাই জাগরণের অংশ হিসেবে মঙ্গলবার ৩৬ জুলাই উদযাপন এবং জুলাই ঘোষণাপত্র প্রকাশ করবে সরকার। এই উপলক্ষে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া এভিনিউয়ে চলছে বিশাল কর্মযজ্ঞ। ব্যস্ত সময় পার করছেন আয়োজকরা। সকালে ১১টা থেকে শুরু হবে ৩৬ জুলাই উদযাপন। নিজেদের পরিবেশনা তুলে ধরবে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন। থাকবে ড্রোন শো। বিকেল ৫:১৫টায় অভ্যুত্থানে অংশ নেয়া সব রাজনৈতিক দল ও পক্ষকে নিয়ে জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই আয়োজন ঘিরে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। বৈষম্যহীন যে সমাজের স্বপ্ন নিয়ে জুলাইয়ে প্রাণ দিয়েছিল ছাত্র জনতা, তারই প্রতিফলন ঘোষণাপত্রে থাকবে বলে আশা করছেন সাধারণ মানুষ। মানুষের যাতে কোনো বৈষম্য সৃষ্টি না হয়, আশা করি এই ঘোষণাপত্রে বাংলাদেশের ছাত্র জনতা যে আন্দোলন যে প্রতিফলন, এটা আশা করি এটা আসবে। আগামীর বাংলাদেশ সুখী সমৃদ্ধশালী হোক, সেটাই তো আমাদের সবার প্রত্যাশা। কিন্তু জুলাই মুভমেন্টের মাধ্যমে আমরা বাংলাদেশকে নতুন করে আবার সাজানোর সুযোগ পেয়েছি। জুলাই অভ্যুত্থান উদযাপনের সমস্ত প্রস্তুতি নির্ধারিত সময়ের আগেই শেষ হবে বলে আশা করছেন আয়োজকরা। সবাই মিলে আমরা এটা উদযাপন করতে যাচ্ছি, এটাই হচ্ছে বড় পাওয়া। হয়তো আরো একবার আমরা এক হতে যাচ্ছি, আরো একবার আমরা ইউনাইটেড হতে যাচ্ছি। সবকিছু মিলিয়ে আমাদের প্রস্তুতি চমৎকার এখন পর্যন্ত। যদি আবহাওয়া খুব বেশি বিট্রে না করে, আশা করছি যে ইনশাল্লাহ আমরা খুব চমৎকারভাবে একটা বিজয় উদযাপন করব। নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে এই অনুষ্ঠানে অংশ নেবে ছাত্র জনতা। ইতিমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মঙ্গলবার বিকেলে সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, যেখানে সমস্ত রাজনৈতিক দল এবং জুলাই অভ্যুত্থানের অংশীজনরা অংশ নেবেন। এর মধ্য দিয়ে জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারী সমস্ত স্টেক হোল্ডারের আইনি ভিত্তি সুরক্ষা নিশ্চিত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। হাসান আল মাহমুদ, দেশ টিভি, ঢাকা। রাজধানীর মানিক মিয়া এভিনিউতে চলছে ৩৬ জুলাই উদযাপনের প্রস্তুতি। এ নিয়ে আরো খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সাদ আহমেদ। সাদ, প্রস্তুতি শেষ হয়েছে কিনা, ড্রোন শোর প্রস্তুতি কখন শুরু হবে আমাদের জানাবেন। আমি এখন দাঁড়িয়ে আছি রাজধানীর মানিক মিয়া এভিনিউতে। যেমনটি দেখতে পাচ্ছেন, মঞ্চ তৈরির শেষ মুহূর্তের প্রস্তুতি কিন্তু এখনো চলছে এবং কাল কিন্তু এখানেই ঐতিহাসিক জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং সেখানে কিন্তু সব রাজনৈতিক দলের প্রতিনিধি সহ জুলাই শহীদ পরিবার ও আহত পরিবারের সদস্যদের উপস্থিতিতে কিন্তু তিনি এই ঘোষণাপত্র পাঠ করবেন। এবং এখানে যারা দেখতে এসেছেন শেষ মুহূর্তের প্রস্তুতি, তারা বলছেন এই জুলাই ঘোষণাপত্রের সাংবিধানিক যে স্বীকৃতি, সেটি কিন্তু গুরুত্বপূর্ণ। এতে কিন্তু যাদের অবদান রয়েছে, অর্থাৎ এই জুলাই গণ অভ্যুত্থানে যাদের অবদান, তাদের অবদানকে কিন্তু এই ঘোষণাপত্রের মাধ্যমেই স্বীকৃতি দেওয়া হবে, এমনটি কিন্তু তারা বলছেন। এবং কালকের অনুষ্ঠানকে ঘিরে কিন্তু নানা ধরনের কর্মসূচি কিন্তু গ্রহণ করা হয়েছে। সেখানে কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও করা হয়েছে। আমি যদি একটু বলতে চাই, সকালে কিন্তু টঙের গান, সেই সঙ্গে সাইমন শিল্পী গোষ্ঠী, কলরব, আর্সেল সহ বেশ কিছু ব্র্যান্ডের কিন্তু এখানে অনুষ্ঠান করার কথা রয়েছে। আমি যদি একজনের সঙ্গে একটু কথা বলতে চাই, যিনি এই শেষ মুহূর্তের প্রস্তুতি দেখতে এসেছেন, তার সঙ্গে আমরা একটু কথা বলবো। আচ্ছা, এই যে জুলাই ঘোষণাপত্র, এই জুলাই ঘোষণাপত্রের অবদান কি হবে বলে আপনি মনে করছেন? দেখুন, ২৪ সালে যে গণঅভ্যুত্থান হয়েছে সেখানে সবার পার্টিসিপেন্ট ছিল এবং এই জুলাই ঘোষণাপত্র আমাদের জন্য অনেক বেশি প্রাসঙ্গিক। কারণ আপনি জানেন যে বিদ্রোহটা হয়েছিল, এটা এক প্রকার যদি সরকার চাইতো এটাকে রাষ্ট্রদ্রোহ মামলা করতে পারতো, কিন্তু ঘোষণাপত্রের মাধ্যমে যখন দালিলিক আকারে এটা স্বীকৃতি চলে আসবে, তখন অন্তত যে জুলাই বিপ্লবীরা ছিল তারা সেফ ফিল করবে। আর আমাদের ডক্টর ইউনূসের কাছে কিছু আশা আকাঙ্ক্ষা আছে। আমি মনে করি যে এই ঘোষণাপত্রটা যদি সবার কাছে যদি প্রাসঙ্গিক হয় এবং সবাইকে যদি ক্রেডিট দেওয়া হয়, তাহলে সবাই ঘোষণাপত্রটাকে সুন্দরভাবে নিবে এবং ঘোষণাপত্রটা সুন্দরভাবে দেওয়ার মাধ্যমে গত ১ বছরে ডক্টর ইউনূসের এবং অন্তর্বর্তীকালীন সরকারের যতটুকু কাজ ছিল, এটা হবে তার আর কি সবচেয়ে বড় মাইল ফলক। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আমরা যদি আরো একজনের সঙ্গে একটু কথা বলতে চাই। আচ্ছা, এই যে জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে এই যে জুলাইয়ের যে গণ অভ্যুত্থান, সেটি আমাদের মাঝে অনেকদিন বেঁচে থাকবে বলে আপনি মনে করছেন কিনা? জি, অবশ্যই মনে করছি। দেখেন, আমরা ৭১ ইতিহাসে পড়েছি, বাপদাদার মুখে শুনেছি, কিন্তু ৭১ দেখি নাই। ২৪টা আমরা দেখেছি। আমরা ৭১ আসলে বিকৃত, ইতিহাসে বিকৃত একটা দলের এজেন্ডা বা বিভিন্নভাবে বিকৃত করে দেওয়া আছে। কিন্তু ২৪ এটা আজীবন বেঁচে থাকবে। যতদিন আপনার এই অনলাইন যুগ বা পৃথিবী থাকবে, আশা কতদিন জুলাই বেঁচে থাকবে। আপনাকে যদি বলি, আমার বয়স এখন প্রায় 30।
তো আমার ভোটার হওয়ার পরে 15 বছরে আমি নিজের নাগরিকত্ব ভোট দিতে পারিনি, কিন্তু নাগরিকত্ব প্রয়োগ করতে পারি নাই। আশা করি আগামীকাল জুলাই সনদ দিয়ে, এই ঐতিহাসিক একটা সনদ দিয়ে কৃষক থেকে শ্রমিক, শ্রমিক থেকে মালিক সবারই স্বাধীনতা আসবে। সবাই নিজেদের আমাদের নেতা নির্বাচন করার জন্য তাদের মূল্যবান ভোট দিয়ে এই দেশকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো। ধন্যবাদ আপনাকে। তো যেমনটি বলছেন, তারা বলছেন যে এই জুলাই ঘোষণাপত্র কিন্তু জুলাই যে গণ অভ্যুত্থান হয়েছে সেটি কিন্তু বহু বছর বাঁচিয়ে রাখবে এবং আগামীকালে যে ঘোষণাপত্র প্রধান উপদেষ্টা পাঠ করবেন সেটি ঘিরে কিন্তু সবার মধ্যে এক ধরনের উচ্ছ্বাস কিন্তু কাজ করছে। তো এই ছিল মানিক মিয়া এভিনিউ থেকে আমার কাছে সর্বশেষ। সাদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানীর মানিক মিয়া এভিনিউ থেকে 36 জুলাই উদযাপনের প্রস্তুতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সাদ আহমেদ। 5 আগস্ট ঘিরে আতঙ্কের কোনো কারণ নেই, বরাবরের মতোই সরকার সতর্ক বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। গেল বছরের চেয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো হলেও কাঙ্ক্ষিত উন্নতি হয়নি বলে জানান তিনি। নির্বাচন নিয়ে আইন শৃঙ্খলা বাহিনী প্রস্তুতি নিচ্ছে বলেও জানান উপদেষ্টা। তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্ট। ছাত্র জনতার অভ্যুত্থানে পার হতে চলল 1 বছর। গেল বছরের 5 আগস্ট ছাত্র আন্দোলনের মুখে দেশ ছাড়েন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গঠন করা হয় অন্তর্বর্তীকালীন সরকার। গণ অভ্যুত্থানে বর্ষপূর্তি এবং জাতীয় নির্বাচন সামনে রেখে ব্যস্ত সময় পার করছে অন্তর্বর্তীকালীন সরকার। সোমবার দুপুরে সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটি বৈঠক শেষে গণমাধ্যমের সাথে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। গেল 1 বছরে আইন শৃঙ্খলা পরিস্থিতি কাঙ্ক্ষিত উন্নতি হয়নি স্বীকার করে তিনি বলেন 5 আগস্টের কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালন হবে। আমাদের একটা কাঙ্ক্ষিত যেরকম একটা উন্নতি হওয়ার হয়তো আমরা অতটুকু উন্নতি করতে পারিনি। আমরা আমাদের লেভেলে থেকে আমরা চেষ্টা করে যাচ্ছি যতটা উন্নতি করা যায়। 3 আগস্ট সম্বন্ধে একটা কিন্তু আতঙ্ক ছিল, 5 আগস্টের সঙ্গে দেখেন তো কোনো ধরনের আতঙ্কের কোনো কারণেই নেই। আল্লাহ দিলে সব কিছু, সব প্রোগ্রাম হবে এবং সব ভালোভাবে হয়ে যাবে আল্লাহ দিলে। এটা আপনাদের সাহায্য এবং সহযোগিতা দরকার। যে দল বেশি দুর্বল তাকে বেশি নিরাপত্তা দেওয়া হচ্ছে জানিয়ে উপদেষ্টা জানান এই আইন শৃঙ্খলা বাহিনী দিয়েই আগামী জাতীয় নির্বাচন পরিচালনা করা হবে। কে অংশ নিবে কে অংশ নিবে না এটা আমার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশ্ন না। আমার হলো নির্বাচন যেসব হবে, যেসব আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন ভালো থাকে, এই জন্য আমরা সব ধরনের প্রস্তুতি নিচ্ছি। এর আগে আমরা বলছি যে আমরা কিন্তু ট্রেনিংও করাচ্ছি এবং সরকারের একটাই হলো যে তারও কিন্তু একটু ওই ফোর্সের সংখ্যা বাড়ানোর জন্য কিন্তু একটা দিয়ে দিচ্ছে, স্যাংশন দিয়ে দিচ্ছে। তো এই বাহিনী দিয়েই তো নির্বাচন হবে আল্লাহ দিলে, এবং খুব ভালোভাবে হবে নির্বাচন। মব ভায়োলেন্স জড়িতদের ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান নির্বাচন পর্যন্ত এই বিশেষ অভিযান চলবে। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা। গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আলাদা আলাদা বাণী দিয়েছেন। রাষ্ট্রপতি তার বাণীতে জানান, জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে রাষ্ট্র একটি ব্যাপক সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে অগ্রসর হচ্ছে। এদিকে প্রধান উপদেষ্টা তার বাণীতে জানান, জাতির কাছে ক্ষমতা ফিরিয়ে দিতে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন দিতে অঙ্গীকারবদ্ধ অন্তর্বর্তী সরকার। গেল 1 বছরে অন্তর্বর্তী সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতিতে সবচেয়ে দুর্বল অবস্থায় রয়েছে বলে মন্তব্য করেছেন টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। 5 আগস্টের পর রাজনৈতিক দলগুলো চাঁদাবাজি, লুটপাট আর দলবাজিতে ব্যস্ত হয়ে পড়েছে বলেও মন্তব্য করেন তিনি। সোমবার সকালে অন্তর্বর্তী সরকারের গেল 1 বছরের প্রত্যাশা ও প্রাপ্তি নিয়ে টিআইবির প্রতিবেদন প্রকাশকালে তিনি এসব কথা বলেন। ইউসুফ ভুঁইয়ার রিপোর্ট। কর্তৃত্ববাদী সরকার পতন পরবর্তী 1 বছর প্রত্যাশা ও প্রাপ্তি শীর্ষক গবেষণা প্রতিবেদন নিয়ে সোমবার সংবাদ সম্মেলন করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ। সংবাদ সম্মেলনের শুরুতে প্রতিবেদন উপস্থাপন করেন টিআইবি কর্মকর্তারা। এ সময় জুলাই আন্দোলনে সংগঠিত মানবতা বিরোধী অপরাধ, গুম, আইনি সংস্কার, জনপ্রশাসন, বিচার বিভাগ, নির্বাচন, আইন শৃঙ্খলা পরিস্থিতি, গণমাধ্যম সহ নানা গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের পর্যবেক্ষণ তুলে ধরেন তারা। প্রশাসন, বিচার বিভাগ, শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ ও পদোন্নতিতে স্বচ্ছতার ঘাটতি এবং অনিয়ম ও স্বার্থের দ্বন্দ্ব লক্ষ্য করা যায়। এই 1 বছরে সাংবাদিক, লেখক এবং মানবাধিকার কর্মীদের উপর হামলা এবং হয়রানির ঘটনা অব্যাহত থাকতে দেখেছি। গণমাধ্যমের স্বাধীনতা অন্তর্বর্তী সরকারের আমলেও নিশ্চিত হয়নি। ভিন্ন প্রক্রিয়ায় ভিন্ন উপায়ে গণমাধ্যমের স্বাধীনতাকে খর্ব করা হয়েছে। টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, অন্তর্বর্তী সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতিতে সবচেয়ে দুর্বল অবস্থায় রয়েছে। আর 5 আগস্টের পর চাঁদাবাজি, লুটপাট আর দখলবাজিতে ব্যস্ত হয়ে পড়েছে রাজনৈতিক দলগুলো। আইন শৃঙ্খলার পরিস্থিতি সরকারের সবচেয়ে দুর্বলতম ক্ষেত্রগুলোর মধ্যে একটি।
সেটি এখনো পর্যন্ত বলবো যে সত্যিকার অর্থেই নিয়ন্ত্রণে আছে বা একটা ইতিবাচক অবস্থায় আছে, সেটি বলার মতো কোনো সুযোগ নেই। তার মতে সবার আগে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংস্কার হওয়া উচিত, যা নিয়ে কোনো কথা হচ্ছে না। বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের কথা বলছি, কিন্তু যে ক্ষেত্রে সংস্কারের কথাগুলো আমরা বলি না, বললে আপনারাও প্রচারও করেন না। তার মধ্যে অন্যতম হচ্ছে যে আমাদের রাজনৈতিক দলের সংস্কার। রাজনৈতিক দলের সংস্কার না হলে যে দল দেশে গণতন্ত্র আনবে, সেই দলের অভ্যন্তরে যদি রাজনৈতিক গণতান্ত্রিক সংস্কৃতি না থাকে, তাহলে তারা কিভাবে রাজনৈতিক গণতন্ত্র দেশে প্রতিষ্ঠা করবে, সেই বিষয়গুলো আমাদের আরো বেশি আলোচনা হওয়া দরকার। গণ অভ্যুত্থানের মাধ্যমে সংস্কারের যে সুযোগ তৈরি হয়েছে তা যেন নষ্ট না হয়, সেই দিকে লক্ষ্য রাখার পরামর্শ দেন ডক্টর ইফতেখারুজ্জামান। একটা অভূতপূর্ব সুযোগ এসেছে বাংলাদেশের ইতিহাসে। ইউসুফ ভুঁইয়া, দেশ টিভি, ঢাকা। রায়েরবাজার কবরস্থান থেকে জুলাই গণ অভ্যুত্থানে শহীদ 114 জনের মরদেহ তোলার নির্দেশ দিয়েছেন আদালত। পরিচয় শনাক্তের জন্য সোমবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মুস্তাফিজুর রহমান এই আদেশ দেন। আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ শামসুদ্দোহা সুমন এই তথ্য জানান। মোহাম্মদপুর থানার উপপরিদর্শক মোহাম্মদ মাহিদুল ইসলাম লাশ উত্তোলন চেয়ে এই আবেদন করেন। আবেদনে উল্লেখ করা হয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন সময়ে ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় বিভিন্ন বয়সের নারী ও পুরুষ শহীদ হন, যাদের মধ্যে 114 জন শহীদকে অজ্ঞাতনামা হিসেবে মোহাম্মদপুরের রায়েরবাজার কবরস্থানে দাফন করা হয়। 2 আগস্ট গণকবর পরিদর্শনে গিয়ে শহীদদের পরিচয় শনাক্ত করে পরিবারের কাছে লাশ হস্তান্তরের কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। জুলাই আহতদের নো রিলিজ নো ট্রিটমেন্ট এর হুকুম দিয়েছিলেন শেখ হাসিনা, যার কারণে পা হারাতে হয়েছে ঢাকা কলেজ শিক্ষার্থী ইমরানকে। আর যাত্রাবাড়ির গৃহকর্মী পারভিন বলেন, পুলিশের মা বাপ ছিল শেখ হাসিনা। জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেওয়া সাক্ষ্যে এমনটাই জানালেন অঙ্গ হারানো এই 2 জুলাই যোদ্ধা। দুজনেই শেখ হাসিনার বিচার দাবি করেন। পরে সাক্ষ্য গ্রহণের জন্য 6 আগস্ট পরবর্তী দিন ধার্য করেন আদালত। আরো জানাচ্ছেন সাবরিনা মজুমদার। সোমবার সকাল 11টা জুলাই আগস্টে গণহত্যা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণের দ্বিতীয় দিনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য নেওয়া হয় দুজনের। তারা হলেন পা হারানো ঢাকা কলেজ শিক্ষার্থী আব্দুল্লাহ আল ইমরান এবং চোখ হারানো গৃহকর্মী পারভিন। জবানবন্দিতে জুলাই যোদ্ধা ইমরান জানান, 19 জুলাই রাজধানীর বিজয়নগরে আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে আহত হন তিনি। পঙ্গু হাসপাতালে আহতদের দেখতে গিয়ে শেখ হাসিনা নো রিলিজ নো ট্রিটমেন্ট নির্দেশ দেওয়ায় চিকিৎসায় অবহেলা হয়েছে। নো রিলিজ নো ট্রিটমেন্ট অর্থ হচ্ছে যে রিলিজও দেওয়া হবে না, ট্রিটমেন্টও দেওয়া হবে না, এবং ওনার পা পচে গেছে কিন্তু চিকিৎসা দেওয়া হয়নি। ওনাকে বলা হয়েছে সকাল 8টায় অপারেশনে নিয়ে যাওয়া হয়নি। অপর সাক্ষী জুলাই আহত যাত্রাবাড়ির পারভিন বলেন, আন্দোলনে আহত একজনকে সাহায্য করতে গেলে পুলিশ তাকেও গুলি করে, এতে তার চোখ ও পেটে গুলি লাগে, প্রাণে বাঁচলেও চোখ হারান তিনি। জবানবন্দির এক পর্যায়ে শেখ হাসিনাকে তখনকার পুলিশের বাপ মা হিসেবে উল্লেখ করে পারভিন বলেন, তার নির্দেশ ছাড়া গুলি করেনি পুলিশ। শেখ হাসিনার বিচার দাবিও করেন তিনি। পারভিন কিভাবে একজন মুমূর্ষ রোগীকে, মুমূর্ষ আহত ব্যক্তিকে বাঁচানোর অবস্থায় উনি তাকে উদ্ধার করতে গেছিলেন, তাকে কিভাবে হত্যা করা হয়েছে, তার চোখে কিভাবে গুলি করা হয়েছে তার বর্ণনা দিয়েছে। পরে 6 আগস্ট সাক্ষ্য গ্রহণের পরবর্তী দিন ধার্য করে বিচারকাজ মুলতবি করেন ট্রাইব্যুনাল। 2 দিনে 3 জনের সাক্ষ্য নেওয়া হলো। সাক্ষ্য গ্রহণের পুরোটা সময় এজলাসে নিশ্চুপ ছিলেন আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। 31 আগস্টের মধ্যে ভোটার তালিকা এবং সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ চূড়ান্ত হবে। সেপ্টেম্বরের মধ্যে শেষ হবে নির্বাচনী সরঞ্জাম সংগ্রহের কাজ। নির্বাচনের পূর্ব পরিস্থিতি পর্যবেক্ষণে সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে বাংলাদেশে আসবে ইউরোপিয়ান ইউনিয়নের 7 সদস্যের একটি প্রতিনিধি দল। সোমবার দুপুরে নির্বাচন ভবনে এসব তথ্য জানান কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ। শিউলি রায়ের রিপোর্ট। সোমবার রাজধানী আগারগাঁয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ। আমরা
প্রশিক্ষণটা একটু একটু করে আগাচ্ছি। সব ধরনের প্রস্তুতি এগিয়ে চলছে উল্লেখ করে তিনি জানান 31 আগস্টের মধ্যে ভোটার তালিকা এবং সংসদীয় আসনের সীমানার পুনর্নির্ধারণ চূড়ান্ত হবে। সেপ্টেম্বরের মধ্যে শেষ হবে নির্বাচনী সরঞ্জাম সংরক্ষণের কাজ। সব প্রস্তুতি কিন্তু জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে এবং জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে যে সংশোধনী বা যে কার্যক্রমটা এইভাবে আমার মনে হয় না যে আমাদেরও তো গোছানোর সময় দিতে হবে। একটু একটু করে গুছিয়ে নিয়ে আসছি, আপনাদেরকে জানাচ্ছি। আমাদের প্রস্তুতি চলমান এবং শেষের ভিতরে। ভোটের প্রস্তুতি দেখতে ইউরোপীয় ইউনিয়নের অগ্রবর্তী দল শীঘ্রই ঢাকায় আসছে বলে জানান তিনি। ইউরোপিয়ান ইউনিয়নের একটা প্রি ইলেকশন অবজারভার টিম মিড অফ সেপ্টেম্বর ওনারা ভিজিট করবেন। 3 জন বিদেশি আর 4 জন স্থানীয়, সব মিলিয়ে 7 জন। এটা আমাদেরকে আজকেই জানানো হয়েছে। এই সময় এনসিপি নেতা নাসরুদ্দিন পাটোয়ারি সমালোচনার জবাবে ইসি সচিব বলেন, মেরুদণ্ড আছে বলেই সোজা হয়ে দাঁড়িয়ে আছে কমিশন। মেরুদণ্ড না থাকলে আমি সোজা হয়ে দাঁড়িয়ে আছে কি করে? নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে দ্বিতীয় জিনিসটা হচ্ছে যে এটা দেখেন, রাজনৈতিক বক্তব্য আমার এরিয়া না, আমার জায়গাটা হচ্ছে প্রশাসনিক ব্যাপার। এ ব্যাপারে প্রথম উত্তরটাই যদি আপনি নেন, এখনো পর্যন্ত তো সোজা হয়ে আপনাদের সামনে দাঁড়িয়ে আছি এবং আপনারা দোয়া করেন যেন এভাবে দাঁড়িয়ে থাকতে পারি। আমি যদি ইসির অংশ হয়ে থেকে থাকি তাহলে তো আপনাদের সামনে দাঁড়িয়ে থাকাটা কি প্রমাণ করে না যে আমার মেরুদণ্ড আছে? ইসি সচিব আরও জানান, প্রয়োজনীয় কাগজ জমা দিতে নিবন্ধন আবেদন করা 145টির মধ্যে 80টি দল সংশোধিত কাগজ জমা দিয়েছে। মোট আবেদন পেয়েছিলাম 148টা, তার মধ্যে 3টা ছিল রিপিট। তার মানে প্রকৃত প্রস্তাবে 145টা এবং এদের এই রাজনৈতিক দলগুলোর ভিতরে 145টা রাজনৈতিক দলকেই আমরা আবার বলেছিলাম যে তাদের যে তথ্য ঘাটতি আছে বা আমাদের কাছে তথ্য যেগুলো আমাদের কাছে অসঙ্গতিপূর্ণ মনে হয়েছে সেগুলোর ব্যাপারে ডকুমেন্ট চেয়েছিলাম। সেই ডকুমেন্ট, চাহিদা ডকুমেন্ট জমা দিয়েছেন 80টা দল। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা। 7 কলেজের সমন্বয়ে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় গঠন করতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসিকে চিঠি দিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়। সোমবার সকালে সংবাদ সম্মেলনে শিক্ষা মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মুজিবুর রহমান এই কথা জানান। ইউজিসি সদস্য তানজিমউদ্দিন খান বলেন, 7 কলেজের বিভাগ ও আসনের সংখ্যা এখনও চূড়ান্ত হয়নি। চলতি বছরের মধ্যেই বিশ্ববিদ্যালয়ের সমস্ত কার্যক্রম শেষ করা হবে। তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্ট, জানাচ্ছেন মাগদুরা মিতি। 2017 সালে রাজধানীর 7 কলেজের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি বাতিল করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত হয়। এরপর থেকে নানা সমস্যা ও দাবি তুলে আন্দোলনে নামে এসব কলেজের শিক্ষার্থীরা। সবশেষ গেল মার্চে আবারও রাস্তায় নামলে 7 কলেজ নিয়ে স্বতন্ত্র ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় গঠনের প্রস্তাব করা হয়। সোমবার সকালে সচিবালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় স্থাপন সংক্রান্ত কার্যক্রমের অগ্রগতি তুলে ধরে সংবাদ সম্মেলন করে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষা মন্ত্রণালয়ে ভারপ্রাপ্ত সচিব জানান, বিদ্যমান বাস্তবতা ও সীমাবদ্ধতাকে বিবেচনায় নিয়ে নতুন কাঠামো প্রস্তাব করা হয়েছে। 7 কলেজ নিয়ে প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় সম্পর্কিত বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের প্রতিবেদন পর্যালোচনা করে দেখা যায় যে প্রস্তাবের কাঠামো বাস্তবায়ন করা সম্ভব। 7 কলেজ নিয়ে প্রস্তাবিত কাঠামো রূপরেখার বিষয়গুলি চূড়ান্ত করে প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় আইন অধ্যাদেশের খসড়া এই বিভাগে প্রেরণের জন্য বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে ইতিমধ্যে প্রেরণ করা হয়েছিল। যত্রতত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় আগের সরকারের সমালোচনা করে ইউজিসি সদস্য তানজিমউদ্দিন খান বলেন, ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে স্কুল ভিত্তিক কার্যক্রম পরিচালিত হবে। এর ফলে শিক্ষার্থীরা বিভাগ পরিবর্তনের সুযোগ পাবেন। 7 কলেজকে যে উপায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত করা হয়েছিল সেটার কোনো আইনি ভিত্তি ছিল না। আসন সংখ্যা যেহেতু আমরা কাজগুলো করছি এবং এখনো আমরা কি ধরনের ডিসিপ্লিন রাখবো সেগুলো এখন আলোচনা সাপেক্ষ এবং অবকাঠামো যে আছে সেগুলো আবার রিঅ্যাসেসমেন্ট করার পরে আমরা আসলে এই সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত নেব। সবার জন্য সুবিধাজনক স্থানে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাস নির্ধারণ করা হবে। সব কার্যক্রম পরিচালিত হবে একাডেমিক কাউন্সিল, সিনেট ও সিন্ডিকেটের মাধ্যমে। মাগদুরা মিতি, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ রাত। অন্তর্বর্তী সরকারের সমালোচনার পাশাপাশি ভালো দিকগুলো তুলে ধরার আহ্বান জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সোমবার চলতি অর্থ বছরের বাজেটে আয়কর, মূসক ও কাস্টমস সংক্রান্ত কার্যক্রম নিয়ে সেমিনারে তিনি এই কথা বলেন। আর বিদ্যমান আইনের পাশাপাশি
যথাযথ প্রয়োগের মাধ্যমে কাঙ্ক্ষিত রাজস্ব আদায় সম্ভব বলে মন্তব্য করেন এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। মোহাম্মদ আলাউদ্দিনের রিপোর্ট। 2025-26 অর্থ বছরের বাজেটে আয়কর, ভ্যাট ও কাস্টমস সংক্রান্ত বিভিন্ন বিষয়ে পরিবর্তন এনেছে জাতীয় রাজস্ব বোর্ড। সোমবার আগারগাঁওয়ে চলতি অর্থ বছরের বাজেটে আয়কর, মূসক ও কাস্টমস সংক্রান্ত গৃহীত কার্যক্রম নিয়ে আয়োজিত সেমিনারে সেসব বিষয় গণমাধ্যমের সামনে তুলে ধরে এনবিআর। এ সময় চলতি অর্থ বছরে পণ্যের উপর ভ্যাট আরোপ এবং সংযোজনের পাশাপাশি কর অব্যাহতির বিস্তারিত আলোচনা করেন এনবিআরের কর্মকর্তারা। শুধু আইন করে কর আদায় সম্ভব না জানিয়ে এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান বলেন, আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে কাঙ্ক্ষিত রাজস্ব আদায় করতে হবে। আইন দিয়ে আর তেমন কোনো আপনি রেভিনিউ আনতে পারবেন না, বরং আইন করে রেভিনিউ কমাতে হবে। আপনাকে রেভিনিউ আইন আনতে হবে এনফোর্সমেন্ট থেকে। এই জায়গাটাতে আমাদের সবচেয়ে দুর্বলতা। আর অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ জানান, সরকারের শুধু ভুল আর নেতিবাচক বিষয়গুলো না দেখে ভালো বিষয়গুলো দেখতে হবে। নিজের দিকে তাকাও, একটু নিজের অন্তরের দিকে তাকাও, দেখতে পাবে। আমাদের অনেকে সেই অন্তরের দিকে তাকানো হয়, কিছুই করে। হ্যাঁ, আমাদের অনেক ভুল ত্রুটি আছে, স্বীকার করছি। ইউ আর নট সেইন্ট, স্যাক্রোসেন্ট না, পবিত্র, দায়িত্ব নিয়ে আছি, কিন্তু আমরা তো সেইন্ট না। অর্থাৎ একটু ভালো দিকটা করলে, এনকারেজ করলে একটু ভালো লাগে আর কি। আর খারাপ ডেফিনেটলি কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম দরকার, কারণ ভ্রান্ত পথে যেতে পারি। এটা একটু কনস্ট্রাকটিভ হলে ভালো হয়। এরপর ই রিটার্নের ডিজিটাইজেশনের ফলে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা সম্ভব হবে বলেও জানান অর্থ উপদেষ্টা। একেবারে স্বচ্ছতা, জবাবদিহিতার ব্যাপার। মোহাম্মদ আলাউদ্দিন, দেশ টিভি, ঢাকা। জুলাই অভ্যুত্থানের রূপকার দেশের প্রতিটি মানুষ বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। সেই সঙ্গে আওয়ামী লীগ আমলের পরপর 3টি নির্বাচনে উপমহাদেশের জঘন্য নির্বাচন বলে আখ্যা দেন তিনি। এদিকে শেখ হাসিনাকে দেশে ফিরে আনতে চেষ্টা চললেও ভারত সাড়া না দেওয়ায় বিলম্ব হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা। এদিকে আগামী 23 আগস্ট পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ঢাকা সফরে আসার কথা জানিয়ে উপদেষ্টা বলেন, এ সফরে 71-এর বিষয়ে ক্ষমা চাওয়ার বিষয়টি প্রাধান্য পাবে। সাইফুল রহমান তুহিনের প্রতিবেদন। সোমবার বিকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে গণ অভ্যুত্থান দিবস 2025 উপলক্ষে সেমিনারের আয়োজন করে পররাষ্ট্র মন্ত্রণালয়। এতে অংশ নিয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল আওয়ামী লীগের বিগত 16 বছরের নানা অনিয়ম, দুর্নীতি আর অত্যাচারের প্রতিফলন 24-এর গণ অভ্যুত্থান বলে মন্তব্য করেন, যার রূপকার দেশের প্রতিটি মানুষ। 2024 তো ফাত্রামের ইলেকশন, আমি আর দাবির ইলেকশন দেখেন। পরপর 3টা এরকম জঘন্য নির্বাচন করেছে। এই ইতিহাস এই উপমহাদেশে কারো আছে? শুধু মিথ্যা কথা বলে নাই, পুরো একটা নেশনের মধ্যে এই আপনি ফরেন সার্ভিস বলেন, পুলিশ সার্ভিস বলেন, জুডিশিয়ারিতে বলেন, বিশ্ববিদ্যালয় শিক্ষকতে বলেন, সমস্ত জায়গায় একটা মিথ্যাবাদী জোচ্চোর প্রজন্ম তৈরি করতে পেরেছিল। এ সময় বিশ্বমণ্ডলে দীর্ঘদিনের আত্মসম্মান বিসর্জনের অনাচার থেকে ধীরে ধীরে বাংলাদেশ বেরিয়ে আসছে বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা। এবারে নিষ্ঠুরতা ছিল অপরিসীম, অবিশ্বাস্য। এটাকে বিশেষ মর্যাদা দিয়েছে, এবং পাশাপাশি যে এই নিষ্ঠুরতা সত্ত্বেও কিন্তু মানুষ পিছিয়ে আসে। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা জানান, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে কাজ করছে পররাষ্ট্র মন্ত্রণালয়। আমরা চেয়েছি যে তাকে ফেরত দেওয়া হোক, যাতে বিচারের সম্মুখীন করা যায়। ভারত থেকে কোনো এটার পজিটিভ রেসপন্স আমাদের কাছে আসেনি। 23 আগস্ট দুদিনের সফরে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় আসছেন বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা। অন্যান্য আরও 10টা দেশের সাথে যেরকম সম্পর্ক আমাদের, পাকিস্তানের সাথে আমরা সেরকম সম্পর্ক চাই, এবং সেটাই কিন্তু আমরা চেষ্টা করছি। সাইফুর রহমান তুহিন, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ রাত। ভুয়া মুক্তিযোদ্ধাদের তালিকা করে আদালতের মাধ্যমে বাতিলের ব্যবস্থা হচ্ছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক আজম। সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির এক অনুষ্ঠানে এ তথ্য জানান তিনি। এ সময় দেশের আওয়ামী লীগ এবং ভারতের আধিপত্যবাদকে দেশের একমাত্র শত্রু বলে আখ্যা দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম। সহকর্মী হাসান আল মাহমুদের রিপোর্ট, জানাচ্ছেন নাইম আফসান। সোমবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জুলাই গণ অভ্যুত্থান বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ মুক্তিযুদ্ধ সংসদ কেন্দ্রীয় কমান্ডো কাউন্সিল আয়োজন করে এক আলোচনা সভার।
এ সময় ভুয়া মুক্তিযোদ্ধা তালিকা হচ্ছে জানিয়ে তাদের আইনি প্রক্রিয়ায় বাতিলের কথা জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকী আজম। আমরা যখন উদ্যোগ ইত্যাদি নিয়েছি তখন আমার কাছে 10-12 জনের মতো এই রকমের যারা মুক্তিযোদ্ধা না হয়েও মুক্তিযোদ্ধা হয়েছে তারা আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করে নিজেদেরকে প্রত্যাহার করেছে। আমরা আশা করছি যে সামনের দিকে যদি আপনারা স্থানীয়ভাবে যদি প্রতিরোধ করতে পারেন তাহলে এরকম অনেক মুক্তিযোদ্ধা স্বেচ্ছায় এখান থেকে বিতাড়িত হয়ে যাবে। অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা দক্ষিণ মহানগরের আহ্বায়ক আব্দুল সালাম বলেন, এখন স্বাধীনতা সার্বভৌমত্বের একমাত্র শত্রু আওয়ামী লীগ এবং ভারতের আধিপত্যবাদ। তারা আমাদেরকে স্বাধীনতা এতগুলো বছর পরে তারা আমাদেরকে দেশ হিসাবে দাঁড়াতে দিতে চায় নাই। এবং সবচেয়ে বড় যেটা, শেখ হাসিনা আজকে ফ্যাসিস্ট হয়েছে একমাত্র আধিপত্যবাদী শক্তির পদলেহন করতে গিয়ে। এ সময় তিনি রাজনৈতিক উদ্দেশ্যে মুক্তিযোদ্ধাদের মধ্যে বিভাজন সৃষ্টি না করার আহ্বান জানান। নাইম আফসান, দেশ টিভি, ঢাকা। সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হক সহ 8 জনের বিরুদ্ধে অবৈধভাবে প্লট গ্রহণের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। একই সঙ্গে বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান শেখ আব্দুল হাই বাচ্চু সহ 17 জনের বিরুদ্ধে 30 কোটি টাকা ঋণ জালিয়াতির মামলার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। আরও জানাচ্ছেন ফজলা আদিত্য। তথ্য গোপন ও ক্ষমতার অপব্যবহার করে রাজুক নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দের অভিযোগে মামলা হয়েছে সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হক, সাবেক রাজুক চেয়ারম্যান নুরুল হক সহ 8 জনের বিরুদ্ধে। দুদকের অভিযোগ, খায়রুল হকের নামে ঢাকায় জমি থাকা সত্ত্বেও তা গোপনে রেখে পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্পে অবৈধভাবে প্লট নেন তিনি। মিথ্যা হলফনামা দাখিল পূর্বক পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দ নেয়ার অভিযোগেই এই মামলা রুজু করা হয়েছে। এদিকে ভুয়া কাগজপত্র তৈরি করে 30 কোটি টাকার ঋণ অনুমোদন এবং আত্মসাতের অভিযোগে বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান শেখ আব্দুল হাই বাচ্চু সহ 17 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। প্রতারণাপূর্বক অপরাধজনক বিশ্বাসভঙ্গ এবং অপরাধজনক অসদ আচরণের মাধ্যমে বেসিক ব্যাংক লিমিটেডে 30 কোটি টাকা ঋণ প্রদানপূর্বক আত্মসাতের অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। দুদক মহাপরিচালক জানান, পারস্পরিক যোগসাজশে প্রভাব খাটিয়ে এই অর্থ আত্মসাৎ করা হয়। সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজু করা হয়েছে। ফজলা আদিত্য, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ রাত। আসন্ন এশিয়া কাপের জন্য 25 সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বিসিবি, যেখানে যথারীতি অধিনায়ক হিসেবে রয়েছেন উইকেটরক্ষক ব্যাটার লিটন দাস। এছাড়া এশিয়া কাপের প্রাথমিক দলে জায়গা হয়েছে সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্তদেরও। এছাড়াও দলে ডাক পাওয়া বাকি সদস্যরা হলেন তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাইম শেখ, তাহিদ হৃদয়, জাকের আলী অনিক, মেহেদি হাসান মিরাজ, শামীম হোসেন পাটোয়ারি, রিশাদ হোসেন, শেখ মেহেদি হাসান, তানফির ইসলাম, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, মোহাম্মদ সাইফুদ্দিন, নাহিদ রানা, মুস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, হাসান মাহমুদ, খালেদ আহমেদ, নুরুল হাসান, সোহান, মাহিদুল ইসলাম অঙ্কন ও সাইফ হাসান। বাংলাদেশ গ্রুপ পর্বের 3টি ম্যাচই খেলবে আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে। আগামী 9 সেপ্টেম্বর পর্দা উঠবে আসন্ন এশিয়া কাপের। 6 আগস্ট থেকে শুরু হবে মিরপুরে ক্রিকেটারদের ফিটনেস ক্যাম্প, আর 15 আগস্ট থেকে শুরু হবে স্কিল ট্রেনিং। চলতি মাসে অস্ট্রেলিয়া সফরের জন্য 15 সদস্যের এ দল ঘোষণা করেছে বাংলাদেশ। এ সফরে দলকে নেতৃত্ব দেবেন নুরুল হাসান সোহান। অভিজ্ঞতা ও তারুণ্যের সমন্বয়ে দল গড়েছেন নির্বাচকেরা। আন্তর্জাতিক ক্রিকেট না খেলা জিসান আলম, মাহফুজুর রহমান, তোফায়েল আহমেদ এবং মুশফিক হাসান সুযোগ পেয়েছেন দলে। সাথে সাইফ হাসান, নাইম শেখ, মাহিদুল অঙ্কন, আফিফ হোসেনের মতো অভিজ্ঞরাও থাকছেন। আগামী 7 আগস্ট থেকে অস্ট্রেলিয়ায় শুরু হবে টপ অ্যান্ড টি20 টুর্নামেন্ট। 14 আগস্ট পাকিস্তান শাহিনেসের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে বাংলাদেশ। টুর্নামেন্ট শেষে 28 থেকে 31 আগস্ট সাউথ অস্ট্রেলিয়ার বিপক্ষে একটি 4 দিনের ম্যাচও খেলবে সোহানের দল। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভুঁইয়া যোগ দিলেন সাফ এক্সেলের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসিডর হিসেবে। আন্তর্জাতিক অঙ্গনে ব্রাজিলের ভিনিসিয়াস জুনিয়র এবং ইংল্যান্ডের বুকা সাকার পথ ধরে এবার সাফ এক্সেলের মুখ হয়ে উঠলেন বাংলাদেশের এই ফুটবল তারকা।
আজ এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান হয় ইউনিলিভারের অফিসে। 30 বছরেরও বেশি সময় ধরে সার্ফ এক্সেল বিশ্বাস করে আসছে দাগ মানে শেখার, খেলার আর বেড়ে ওঠার গল্প। জামাল ভূঁইয়ার অদম্য পরিশ্রম আর সংগ্রামী জীবন সেই প্লে অন ভাবনার প্রতিচ্ছবি। সার্ফ এক্সেল জানিয়েছে, জামাল ভূঁইয়ার সাথে তাদের এই যাত্রা বাংলাদেশের শিশুদের অনুপ্রাণিত করবে যেন তারা খেলে, শেখে এবং কখনো থেমে না যায়। এই ছিল এখনকার সংবাদ রাত। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।